মুভির শুরুতে আমরা দেখতে পাই যে একটা জাদু ঘোড়া দৌড়াদৌড়ি করছিল এবং যার ফলে একটা কৃষকের জমি একদম নষ্ট হয়ে যায়। ওই কৃষক তখন তার ফসলের এই অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। সে তখন তার 3 জন ছেলেকে ডাক করে এবং বলে যে আজকে রাতে তোমাদের 3 জনকে এই জমির পাহারা দিতে হবে, যে ঠিক কে এইগুলো করেছে তাকে বের করতে হবে। এই বলে কৃষক তখন সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই যে কৃষকের 3টে ছেলের মধ্যে ছোট ছেলেটির নাম হচ্ছে জন। জন ছিল খুব সহজ সরল মনের মানুষ এবং তার 2 বড় ভাই তাকে বোকা বানিয়ে তাকে রাতের ফসল পাহারার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে জন রাতে ফসল পাহারা দিতে আসে এবং তখন সে একটা আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়। সে তখন পেছনে তাকিয়ে একটা সাদা রঙের ঘোড়া দেখতে পায়। এই ঘোড়াটি দেখে সে তখন অনেক অবাক হয়ে যায়। সে এত বড় ঘোড়া নিজের চোখে কখনো দেখিনি। সে তখন ওই ঘোড়াটিকে ধরার জন্য একটা দড়ি নিক্ষেপ করে। এর ফলে ঘোড়াটি তখন দড়িটি সহ তাকে নিয়ে দৌড়াতে থাকে এবং জন যখন ঘোড়াটির থেকে দড়ি ছাড়িয়ে নিতে যায় তখন সে দেখতে পায় যে ঘোড়াটি চকচক করছে, যা দেখে সে ভাবে যে এটাকে ধরে বিক্রি করে দিলে হয়তো তার বাবা তার উপরে অনেক খুশি হয়ে যাবে। ঘোড়াটা তখন চোখের পলকেই একটা ছোট্ট গর্তে পড়ে যায় যার মধ্যে পরিপূর্ণ জল ছিল। এরপর জন একটা উইন্ডমিলের সাহায্যে ঘোড়াটিকে উপরে নিয়ে আনে। ঠিক তখনই সে দেখতে পায় যে ঘোড়াটি কান্না করছে, যা দেখে জনের অনেক মায়া লেগে যায়। সে তখন ঘোড়াটিকে প্রমিস করে যে এরপর কখনোই যেন ঘোড়াটি তাদের ফসলের আশেপাশে না আসে এবং ঘোড়াটাও তার সাথে প্রমিস করে। এরপরে জন ঘোড়াটিকে ছেড়ে দেয় এবং ঘোড়াটি তখন অনেক খুশি হয়ে আকাশে উড়ে চলে যায়। আর জন তখন দেখেছে এইসব করার কারণে তার ফসল একদম নষ্ট হয়ে গিয়েছে। তো সে ভাবে যে এর জন্য হয়তো তার বাবা তাকে আজকে মেরেই ফেলবে। এর পরের দিন সকালে জনের ঘুম ভাঙলে দেখে যে তার খামারে 2টো ঘোড়া বন্দী হয়ে রয়েছে। এরপর একটা মায়াবী আওয়াজ এসে বলে যে এই 2টো ঘোড়া তার জন্য একটি ছোট্ট উপহার মাত্র। ওই আওয়াজটা শুনে জন অনেক ভয় পেয়ে যায়। তখনই সে পেছনে তাকিয়ে দেখে যে একটি ছোট্ট ঘোড়া তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। ওই ঘোড়াটি তখন তাকে বলে যে আমার নাম হচ্ছে ফল, আমার মা তোমার জন্য 2টো ঘোড়া উপহার পাঠিয়েছে। মা বলেছে যে তোমার কোনো বন্ধু নেই এবং তোমার বন্ধুর প্রয়োজন, তাই সে আমাকে পাঠিয়েছে। আর তুমি গতকাল যার জীবন বাঁচিয়েছিলে সে মূলত আমার মা। এটা শুনে জন তখন অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই তার বাবার আওয়াজ শুনতে পায় সে, যেখানে তার বাবা প্রচণ্ড রেগেছিল তার ওপর এবং তার বাবা তার দিকেই আসছিল, যা দেখে জন তখন অনেক ভয় পেয়ে যায়। এই জন্য করে ফল তখন তার ওপরে জনকে বসিয়ে নিয়ে অনেক দূরে চলে যায়। জন তখন ফলকে বলে যে আমাকে আবার বাড়িতে নিয়ে চলো, তোমার মায়ের দেওয়া ঘোড়াগুলোকে নিয়ে আসতে হবে এবং সেগুলোকে বিক্রি করলে আমি বেশ কিছু টাকা পাবো। ফল তখন বলে যে আমাদের পেছনে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। তো ফল সেখানে একটা জোরে বাঁশি বাজায়, যা শুনে ঘোড়া 2টো বিদ্যুতের গতিতে জনের কাছে চলে আসে এবং জন তাদেরকে মার্কেটে নিয়ে যায়। মার্কেটে সবাই এত সুন্দর ঘোড়া দেখে অবাক হয়ে যায়। তারা তখন সবাই জনের কাছে এসে ঘোড়াটি কিনতে চায়, কিন্তু জন তাদেরকে বলে যে আমি এই ঘোড়াটিকে শুধুমাত্র রাজার কাছে বেশি দামে বিক্রি করতে চাই। তো ফল সেখানে তার শক্তির মাধ্যমে বুঝতে পারে যে জনের এখন রাজদরবারে যাওয়া ঠিক নয়। ফলের কথার কোনো গুরুত্ব না দিয়ে জন তখন রাজদরবারের সামনে চলে যায়। তখনই রাজা তার দূরবীনের সাহায্যে ওই ঘোড়াগুলোকে দেখতে পায় এবং সে নিচে জনের সামনে আসে। আর সে ভাবতে থাকে যে এই ছেলের কাছে এত সুন্দর রাজশাহী ঘোড়া আসলো কিভাবে। সে তখন মনে করে যে এইগুলো হয়তো সে চুরি করে এনেছে। তো এই জন্য মূলত রাজামশাই জনকে কিছু না বলেই তার ঘোড়াগুলোকে রাজপ্রাসাদে নিয়ে যেতে থাকে। ফল তখন জনকে রাজার থেকে টাকা চাইতে বলে, কিন্তু জন যখন রাজার কাছে টাকা চাইতে যায় তখন রাজা কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে জন তখন অনেক উদাস হয়ে যায় এবং সে তখন ফলকে বলে যে তার বাঁশি বাজানোর জন্য, যার মাধ্যমে ঘোড়া তার কাছে আবার ফিরে আসবে। কিন্তু ফল তখন তাকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে আসা একদম ঠিক হবে না, কিন্তু তুমি আমার কথা শুনুনি। জন তখন এই কথার উত্তরে বলে যে আমি এখন থেকে তোমার কথা অবশ্যই শুনবো। তো ফল তখন ঘোড়াগুলোকে আবার বাঁশি বাজানোর মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসে। ঘোড়াগুলো তখন আস্তে আস্তে কিছু আটার বস্তার উপর দিয়ে চলে আসে। এর ফলে রাজার গাড়িটি তখন আটার বস্তার উপরে গিয়ে পড়ে, যার ফলে রাজার মুখ একদম সাদা আঠা দিয়ে ভরে যায়। কিন্তু এতে রাজার মন্ত্রীরা তাকে রেগে যেতে নিষেধ করে। এরপরে রাজা জনের কাছে ঘোড়ার দাম জিজ্ঞেস করে, যার উত্তরে জন তখন 2টো স্বর্ণের মুকুট দাবি করে। তো রাজা সেখানে চাইছিল যে জনকে সে বোকা বানিয়ে স্বর্ণের মুকুট দেবে না। সে তখন বলে যে 2টো স্বর্ণের মুকুটের বদলে যদি আমি তোমাকে রাজদরবারের হাউসকিপারের কাজ দিই তাহলে তুমি কি করবে। ফল সেখানে জনকে অনেক মানা করে যে রাজার কথায় একমত না হতে। ফল এখানে বুঝতে পারে যে রাজা তাকে বোকা বানানোর চেষ্টা করছে। বোকা জন তখন ফলের কথা না শুনে রাজার কথায় হাউসকিপারের কাছে রাজি হয়ে যায়। এরপরে রাজা এখনো জনের ওপরে অনেক রেগেছিল। এর জন্য তার মন্ত্রী তাকে বলে যে কেননা আমরা জনকে ফায়ারবার্ড আনতে বলি, যা খোঁজা প্রায় একেবারে অসম্ভব। এটা শুনে রাজা তখন অনেক খুশি হয়ে যায় এবং এর পরের সিনে আমরা দেখতে পাই যে জন ওই ফায়ারবার্ডকে খোঁজার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফল রাজার এই খারাপ উদ্দেশ্য আগে থেকেই বুঝে যায়। সে তখন জনকে যাওয়ার জন্য নিষেধ করে বলে যে এখনো পর্যন্ত যে পাখিটিকে খুঁজতে গিয়েছে তারা এখনো ফিরে আসেনি। এর উত্তরে জন তখন বলে যে আমার কোনো যায় আসে না, আমার শুধু দরকার প্রমোশন,
যা শুনে ফল তখন জনকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে আসে এবং তারা সেখানে কিছু বাদাম দেখতে পায়। ফল জনকে বলে যে এই বাদামগুলো ফায়ারবার্ডের অনেক প্রিয় খাদ্য, কিন্তু এগুলো খাওয়ার পর ফায়ারবার্ড কিছুক্ষণের জন্য গভীর ঘুমের মধ্যে চলে যায় এবং এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগিয়ে তাকে ধরে ফেলতে হবে। এরপরে তারা তখন একটা মরুভূমিতে চলে আসে এবং ফল তখন মায়াবী শক্তির মাধ্যমে বুঝতে পারে যে এই জঙ্গলে মূলত ফায়ারবার্ডটি রয়েছে। এখানে এসে তারা তখন বাদামগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই তারা দেখতে পায় যে মাটির ভেতর থেকে একটা আলো বেরোচ্ছে। তখনই ফায়ারবার্ডটা বালির নিচে থেকে বের হয়ে যায়। এরপরে সে তখন একটা বাদাম খেয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। জন তখন এই সুযোগে তাকে ধরার জন্য প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই জন এবং ফল দেখতে পায় যে ফায়ারবার্ডসটা তাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে তখন তারা দৌড়াতে শুরু করে এবং ফায়ারবার্ডস তাদেরকে মারার জন্য তাদের পিছু করতে থাকে, যার জন্য ওই পুরো আইল্যান্ডে আগুন লেগে যায়। এক পর্যায়ে দেখা যায় যে ফায়ারবার্ডসটা তখন ওখানেই ঘুমে অজ্ঞান হয়ে যায় এবং একটা নদীতে পড়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে জন ফায়ারবার্ডসকে ধরে বন্দি করে রেখেছে। জন দেখতে পায় যে ফায়ারবার্ডস কান্না করছে এবং সে মারা যাচ্ছিল। ফল তখন জনকে বলে যে ফায়ারবার্ডসরা বন্দি থাকার সময় কখনো তাদের রূপ পরিবর্তন করতে পারে না। ফায়ারবার্ডসের কান্না দেখে জনের তখন অনেক মায়া লাগে এবং সে তখন তাকে ছেড়ে দেয়। ফায়ারবার্ডসটি উড়ে যাওয়ার সময় জনকে তখন সে একটি পালক দিয়ে যায়। ফল বলে যে রাজা এখন তাকে কোনোভাবেই ছাড়বে না, কিন্তু জন তখন তাকে বলে যে আমি এই পালকটিকে দেখিয়ে রাজাকে বিশ্বাস করাবো যে আমি ফায়ারবার্ডসকে ধরেছিলাম। এর পরের দিন আমরা জন এবং ফলকে প্রাসাদে দেখতে পাই, যেখানে রাজা জনকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাজা জনের কোনো কথাই বিশ্বাস করছিল না। জন তখন রাজাকে ফায়ারবার্ডসের পালকটি দেখায়, কিন্তু সেই সময় ফায়ারবার্ডসের পালকটির আলো নিভে গিয়েছিল। সেজন্য করে পালকটি দেখানোর পরও কেউ বিশ্বাস করছিল না যে জন ফায়ারবার্ডসটিকে ধরেছিল। তো ফায়ারবার্ডসটিকে ধরতে না পারার কারণে রাজা তখন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। ফল তখন ভাবে যে তাকে একটা কিছু করতে হবে, সে চোখের সামনে জনকে এভাবে মরতে দিতে পারে না। ঠিক তখনই ফায়ারবার্ডস উড়ে তাদের সকলের সামনে আসে, যা দেখে রাজ্যের প্রজারা অনেক খুশি হয়ে যায় এবং রাজা না চাইতেও জনকে প্রমোশন করিয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই যে জন রাজ্যের প্রজাদের কাছে অনেক পপুলার হয়ে গিয়েছে। তো রাজা জনের এই পপুলারিটির জন্য অনেক হিংসা করতে থাকে, যার জন্য মন্ত্রী জনকে ফাঁসানোর জন্য একটা বুদ্ধি দেয়। জন যেন আইসল্যান্ডের রাজকন্যাকে নিয়ে আসে, যে কিনা আকাশের মধ্যে ঘুমিয়ে আছে, যার কাছে যাওয়াই অসম্ভব। যদি সে তাকে নিয়ে আসতে পারে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন, আর না নিয়ে আসতে পারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর আমরা দেখতে পাই যে জন ফলকে নিয়ে একটি বরফের প্রাসাদে পৌঁছে যায় এবং সে ওখানে এসে দেখতে পায় যে একটা বরফের দেওয়াল রয়েছে, যা থেকে জন অনেক হতাশ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ফায়ারবার্ডসের পালক তার পকেট থেকে চলে গিয়ে ওই দেয়ালের ভেতরে ঢুকে যায়। এর ফলে দেয়ালটি তখন ভেঙে যায় এবং ওই বরফগুলো গলে ছিটকে পড়ে যায়। এর জন্য করে ফল তখন নিচে পড়ে যায়। জন তখন পেছনে তাকিয়ে দেখে যে ফল সেখানে আর নেই। এই জন্য করে সে তখন একাই প্রাসাদের ভিতরে চলে যায়। প্রাসাদে গিয়ে দেখে সেখানে অনেকগুলো রাজকন্যা বরফের উপরে শুয়ে রয়েছে। জন এখানে ভাবতে থাকে যে রানী কে হবে। তখনই ফায়ারবার্ডসের ওই পালকটি জনকে আসল রাজকন্যা খুঁজে বের করতে সাহায্য করে। জন তখন ওই রাজকন্যার সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে যায়। তখন সে রাজকন্যাকে বলে যে আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চায়। রাজকন্যা তখন তাকে বলে যে যদি সে আমাকে বিয়ে করতে চাইতো বরং সে নিজেই এখানে আসতো, তোমাকে পাঠাতো না। আর এটা বলেই রাজকন্যা তখন বরফের প্রাসাদ থেকে নিচে লাফ দিয়ে দেয়। তো এটা থেকে রাজকন্যাকে বাঁচানোর জন্য জনও সাথে সাথে লাফ দিয়ে দেয়। আর রাজকন্যা যে কাপড়টি পরেছিল সেটা ছিল জাদুই কাপড়, যে কাপড়টা দিয়ে সে কিনা উঠতে পারত। তো জন সেখানে রাজকন্যাকে বাঁচাতে আসে, সে নিজেই বিপদে পড়ে যায় এবং তাকেই বাঁচানোর দরকার হয়ে যায়। তো রাজকন্যা তখন সেখানে তাকে বলে যে তুমি কি পাগল নাকি, তুমি কেন লাফ দিয়েছো? আরে পাগল, আমি কোনো মরতে যাচ্ছি না। আমি চাইছিলাম আমি এখান থেকে যদি চলে যাই তাহলে তুমি আমাকে না দেখতে পেয়ে এখান থেকে তুমি চলে যাবে। আর আমার কাপড় হলো জাদুই কাপড়, আমি যেখানে খুশি উড়ে বেড়াতে পারি। জন সেখানে তাকে বলে যে আমি কি জানি, আমি আপনাকে মরতে দিতে পারি না। তো রাজকন্যা সেখানে মনে মনে ভাবতে থাকে যে জন সবার থেকে আলাদা। এর আগে এখানে যেই এসেছিল না কেন, রাজকন্যা যখনই এখান থেকে লাফ দিয়েছিল তখনই রাজকন্যার সাথে কেউ লাফ দেয়নি। তো এই জিনিসটা থেকে রাজকন্যা তখন তার উপরে অনেক ইমপ্রেস হয়ে যায়। তো জনের জন্য সেখানে দেখা যায় যে রাজকন্যার অনেকটা কাপড় ছিঁড়ে গিয়েছে। এর জন্য করে দুজনাই তখন ওপর থেকে পড়ে যেতে থাকে। আর এটা থেকে ফল তখন তাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে আসে। নিচে এসে ফল বুঝতে পারে যে জন মূলত রাজকন্যাকে পছন্দ করতে শুরু করেছে। ফল তখন তার জাদুর মাধ্যমে জনের ফিলিংসটা বুঝতে পারে। ফল তখন জনকে বলে যে এটা যদি রাজা জানতে পারে তাহলে তার জন্য আর একটা নতুন সমস্যা দাঁড়িয়ে যাবে। তখন আমরা দেখতে পাই যে রাজকন্যা তাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। আমরা তখন বুঝতে পারি যে রাজকন্যাও জনকে পছন্দ করতে শুরু করেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জন রাজকন্যাকে নিয়ে নিরাপদে প্রাসাদে চলে যায়। সেখানে সকল লোকজন এত সুন্দর রাজকন্যাকে দেখে জনের অনেক প্রশংসা করতে থাকে
এবং এটা দেখে রাজার অনেক হিংসা হয়। কিন্তু তার মন্ত্রী তাকে বুঝিয়ে বলে যে এখানে তারই লাভ। রাজা না চেয়েও জনকে অনেক প্রমোশন করিয়ে দেয় এবং অনেক রকম সোনার উপহার দেয়। কিন্তু এই প্রমোশন এবং সোনার উপহার পেয়েও জন মোটেও খুশি ছিল না, কেননা সে অলরেডি রাজকন্যাকে ভালোবেসে ফেলেছিল। জন তখন লুকিয়ে লুকিয়ে ফলকে নিয়ে রাজকন্যার সাথে দেখা করতে যায় এবং তারা কিছুক্ষণ গল্প করতে থাকে। তখনই রাজার লোকেরা রাজকন্যাকে নিয়ে রাজার কাছে আসে। এরপর রাজা রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দেয়, যার উত্তরে রাজকন্যা তখন বলে যে আমার দাদিমার দেওয়া একটা আংটি সমুদ্রেতে পড়ে গিয়েছিল, ওটাকে যদি তুমি এনে দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এখানে রাজকন্যা ওই রাজাকে বিয়ে করতে চাইছিল না, তাই রাজাকে এই কঠিন কাজটি দেয়। তখনই বোকা জন রাজকন্যাকে দেখার বাহানায় রাজপ্রাসাদে এসে হাজির হয়, আর রাজাকে সে তখন বলে যে আমি আপনার জন্য রিংটিকে খুঁজে এনে দেব। তো রাজা তখন এসব শুনে অনেক খুশি হয়ে যায়। তারপর জন তার রুমে ফিরে গিয়ে ফলকে বলে যে আগামীকাল আমরা রাজকন্যার হারিয়ে যাওয়া আংটিটিকে খুঁজে বের করতে যাব। এদিকে ফল চিন্তায় পড়ে যায় যে সে কোথায় খুঁজবে এবং কিভাবে খুঁজবে এই রিংটিকে। তখনই জাদুর বাতাস এসে ফলকে বলে যে ওই রিংটা একটা তিমি মাছের পেটের মধ্যে রয়েছে এবং তিমি মাছটা একটা গভীর সমুদ্রের মাঝখানে রয়েছে। এর পরের দিন ফল জনকে সাথে নিয়ে সেই জায়গায় চলে যায়। তখনই কিছু পাখির সাথে আঘাত লাগার কারণে জন তখন একটা সমুদ্রের মধ্যে পড়ে যায়। তারা তখন বুঝতে পারে যে এইটাই মূলত সেই সমুদ্র যেখানে তারা আসতে চেয়েছিল। জন তখন জলের নিচে বড় বড় শিকল দেখতে পায়। সে তখন শিকল দিয়ে বাঁধা তিমি মাছটিকে দেখে জলের উপরে উঠে আসে এবং ফল তখন বলে যে এই তিমি মাছের কথাই মূলত জাদুর বাতাস তাকে বলেছিল। এখানে রিংও তার পেটের মধ্যে রয়েছে, কিন্তু তারা বুঝতে পারছিল না যে এত বড় তিমি মাছটিকে কেন এভাবে বেঁধে রাখা হয়েছে। ফল তখন তার শক্তির মাধ্যমে তিমি মাছটার সাথে কথা বলে। তিমি মাছটা সেখানে বলে যে কয়েকশো বছর আগে সে ভুলবশত কিছু জাহাজকে গিলে খেয়ে ফেলেছিল, যার জন্য বাকিরা তাকে এভাবে বেঁধে রেখে দিয়েছে। সে তখন আরো বলে যে সে তার ভুলগুলো বুঝতে পেরেছে এবং সে এগুলো শোধরাতে চায়, কিন্তু সে বুঝতে পারছে না যে সে কিভাবে এগুলো শোধরে নেবে। জন তখন তিমি মাছের কান্না দেখে তার ভীষণ মায়া লাগে এবং সে তখন ফলকে বলে যে আমরা তার নাকের মধ্যে গিয়ে তাকে হাঁচি দেওয়ার চেষ্টা করব এবং সে যখনই হাঁচি বা কাশি দেবে তখনই শিবগুলো তার ভেতর থেকে বেরিয়ে যাবে। জন এবং ফল তখন দুজনে মিলে তিমি মাছের নাকের ভিতরে গিয়ে সুরসুরি দিতে থাকে, যার ফলে তিমি মাছটা তখন জোরে একটা হাঁচি দেয় এবং তাদের প্ল্যানটি সফল হয়। তিমি মাছের হাঁচির কারণে সকল শিবগুলো তার ভিতর থেকে বেরিয়ে যায় এবং তার সাথে সাথে তিমি মাছটা শিকল বন্দি থেকে মুক্ত হয়ে যায়। তিমি মাছটা মুক্ত হওয়ার পর সে তখন মনের আনন্দে নদীতে চলে যায়। ফল তখন জনকে বলে যে তুমি তাকে আংটির কথা বলতে ভুলে গিয়েছো। তারপরে আমরা দেখতে পাই যে একটা কাঁকড়া তাদের কাছে এসে একটি আংটি নিয়ে আসে এবং ফল তার সাথে কথা বলে জানতে পারে যে কাঁকড়াটি মূলত তিমি মাছটাই পাঠিয়েছে। তিমি মাছটা তাদের মনের কথা আগে থেকেই জেনে গিয়েছিল। এদিকে রাজকন্যাকে দেখানো হয় যেখানে অনেক উদাস হয়েছিল, জনকে সে অনেক মিস করছিল। এরপরে জন ওই রিংটিকে নিয়ে রাজকন্যার কাছে যেতে থাকে তাকে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য, আর ফল সেখানে জনকে মানা করতে থাকে যে সে যেন রাজকন্যাকে প্রপোজাল না করে, কারণ রাজা কিছুদিন পর রাজকন্যাকে বিয়ে করতে যাচ্ছিল, আর এটা যদি কোনো ক্রমে রাজা জানতে পারে তাহলে তাকে মেরেই ফেলবে। জন তখন ফলের কথা না শুনে রাজকন্যার সাথে দেখা করতে চলে যায় এবং সে তখন রাজকন্যাকে তার মনের কথা খুলে বলে এবং বিয়ের জন্যও বলে। সেখানে রাজকন্যা জনের প্রপোজাল পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর জন রাজকন্যার সাথে দেখা করতে এসেছে এই বিষয়টা রাজা সৈন্যরা দেখে ফেলে। তখন সেই রুমে রাজার সৈন্যরা এসে জনকে ধরে ফেলে। ফল তখন জানালা দিয়ে জনকে বলতে থাকে যে তার কাছে ফিরে আসার জন্য, কিন্তু রাজা তখন ফলকে জানালা দিয়ে কথা বলতে দেখে তাকে গুলি করে। ফল তখন সবার সামনে ওপর থেকে নিচে পড়ে যায়। সৈন্যরা জনকে বন্দি করে রাখে। তারপরে রাজা রাজ্যতে ঘোষণা করে যে একটা শয়তান ঘোড়ার সাথে মিলে জন রাজকন্যাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে এবং এর জন্য জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, আর তাকে কিছুদিনের মধ্যেই হত্যা করা হবে। তারপরে ফল রাজকন্যার কাছে এসে একটা মুরগির বাচ্চা দেয় যেন সেটাকে ফলো করে রাজকন্যা ফলের কাছে আসতে পারে, এবং সেই মুরগিটাকে ফলো করতে করতে রাজকন্যা ফলের কাছে যায় এবং বলে যে তার একটা কাজের জন্য মূলত জন আরও একটা বড় বিপদে পড়ে গিয়েছে। ফল তখন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে রাজকন্যা রাজাকে বলছিলেন যে তুমি তো বিয়ের কিছু বছর পর মারা যাবে, তাই আমি চাই যে তুমি ইয়ং হয়ে যাও। রাজা সেখানে বলে যে আমি কিভাবে ইয়ং হব। রাজকন্যা বলে যে আমার কাছে একটা উপায় আছে। 3টে আলাদা আলাদা পাত্রের মধ্যে তোমাকে গোসল করতে হবে, যার প্রথমটিতে থাকবে গরম ফুটন্ত জল, দ্বিতীয়টিতে থাকবে বরফ, আর তৃতীয়টিতে থাকবে ফুটন্ত গরম দুধ। এগুলোতে গোসল করলে সে আবার আগেকার মতো ইয়ং হয়ে যাবে। রাজার তখন রাজকন্যার মুখ থেকে এসব কথা শুনে কিছুটা সন্দেহ হয়। রাজকন্যা তখন তাকে বলে যে আমার ভালোবাসার জন্য তুমি এটুকু করতে পারবে না। তো মন্ত্রী আবার এটা শুনে রাজার কাছে এসে বলে যে কেননা যদি এটা জনকে আগে দিয়ে পরীক্ষা করানো হয় তাহলে ঠিক কেমন হবে। আর এই কথা শুনে রাজা তখন অনেক খুশি হয়ে রাজি হয়ে যায়। এরপরে সিন বর্তমানে চলে আসে, যেখানে রাজকন্যা ফলকে বলে যে বাঁচার একটা উপায় আছে,
যদি প্রথম গরম জলের পাত্রে আমার দাদিমার দেওয়া আংটিটিকে রেখে দেওয়া হয়, আর দ্বিতীয় বরফের পাত্রে যদি ফায়ারবার্ডের ওই পালকটি রেখে দেওয়া হয়, এবং সর্বশেষে তৃতীয় গরম দুধের পাত্রেতে লাইফ অফ ডেথের ফুল যদি রেখে দেওয়া হয়, তাহলে জন বেঁচে যাবে। যে ফুলটি মূলত পৃথিবীর একদম শেষ কিনারায় পাওয়া যায়। একথা শুনে ফল তখন তাকে বলে যে তোমার দাদিমার দেওয়া রিং এবং ফায়ারবার্ডের পালকের ব্যবস্থা তো হয়ে যাবে, কিন্তু লাইফ অফ ডেথ এই ফুলটিকে আনতে গেলে তো অনেক সময় লেগে যাবে। এই জন্য করে রাজকন্যা তাকে মোটিভেট করে বলে যে তুমি অবশ্যই পারবে। এরপরে বেচারা ফল তার নিজের কথা চিন্তা না করে জনের জন্য ওই ফুলটিকে আনতে রওনা দিয়ে দেয়। এর পরের দিন আমরা দেখতে পাই যে রাজসভাতে 3টি পাত্র রাখা হয়েছে, যেখানে রাজ্যের সকল প্রজারা উপস্থিত ছিল। এরপরে রাজা সবার সামনে বলে জন আমাকে মারার চেষ্টা করেছে, এর সাথে রাজকন্যাকেও কিডন্যাপ করার চেষ্টা করেছিল, তার সত্ত্বেও আমি জনকে একটা বাঁচার সুযোগ দিচ্ছি। আসলে রাজা সেখানে প্রজাদের সামনে নিজেকে ভালো দেখানোর অভিনয় করছিল। রাজা তখন আরো বলে যে যদি সে এই পাত্রগুলোকে ভালোভাবে পার করতে পারে তাহলে সে তাকে ছেড়ে দেবে। এরপরে রাজা জনকে ধাক্কা দিয়ে প্রথম পাত্রে ফেলে দেয়। তো সাথে সাথে রাজকন্যা তখন তার দাদির দেওয়া রিংটিকে সেই পাত্রে ফেলে দেয়, এবং এর সাথে সাথেই জন তখন দ্বিতীয় পাত্রেতে পড়তে যায়, যা দেখে ফায়ারবার্ডস তার নিজের একটি পালক নিয়ে দ্বিতীয় পাত্রে ফেলে দেয়। তখন এই পালকের জাদু শক্তির কারণে জন তখন তৃতীয় পাত্রে এসে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ফল লাইফ অফ ডেথ ফুলটির কাছে পৌঁছে যায়, এবং লাইফ অফ ডেথ ফুলটা ফলকে বলে যে আমাকে যে ছিঁড়ে ফেলবে সেই মারা যাবে। বেচারা ফল তখন তার নিজের জীবনের পরোয়া না করে ফুলটিকে ছিঁড়ে নিয়ে সেখানে চলে আসে এবং পাত্র বরাবর উপর থেকে ছেড়ে দেয়। লাইফ অফ ডেথ ফুলটি পাত্রেতে পড়ার সাথে সাথেই জন একজন রাজপুত্র হয়ে সেখান থেকে বেরিয়ে আসে, এবং এটা থেকে রাজার কোনো অপেক্ষা না করে সাথে সাথেই ওই পাত্রগুলোতে লাফ দিয়ে দেয়। কিন্তু সেই ইয়ং হওয়ার পরিবর্তে একটা বেলুনের মধ্যে বন্দী হয়ে সেখান থেকে উড়ে চলে যেতে থাকে, যা দেখে রাজ্যের সমস্ত মানুষেরা খুশি হয়ে যায়। প্রজারা তখন আগের রাজার পরিবর্তে জনকে রাজা বানিয়ে দেয়, এবং জন মূলত সৎ এবং খুব ভালো মনের মানুষ ছিল, যার ফলে রাজ্যের প্রজারা জনকে অনেক বেশি ভালোবাসত। এরপরে জন এবং রাজকন্যা ফলকে খুঁজতে বেরিয়ে যায়। তারা তখন দেখতে পায় যে ফল মূলত একটি জায়গায় বসে মরার প্রস্তুতি নিচ্ছে। রাজকন্যা সেখানে এসে ফলকে দেখে হাসতে হাসতে বলে যে আরে পাগল, ফুলটি তোমার পরীক্ষা নিচ্ছিল এবং তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাই তোমার কিছুই হবে না। রাজকন্যা তখন সবাইকে বলে যে তুমি যদি ফুলটির কাছে গিয়ে তাকে যদি না ছিঁড়তে তাহলে তুমি মরে যেতে। এরপরে আমরা দেখতে পাই যে পুরো রাজ্যের মানুষেরা আনন্দ করছিল, কারণ রাজকন্যা এবং জনের বিয়ে হচ্ছিল, এবং তাদের বিয়ের পরে তারা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এবং এর সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সো গাইস, মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা অ্যান্ড টেক কেয়ার।